আপনারা জানেন আগামীকাল নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। 2026-27 সালের জন্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে আগামীকাল দুপুরে বাজেট ঘোষণার কথা রয়েছে। তো বাজেট নিয়ে প্রতি বছরের মতো প্রথম আলো নানা আয়োজন থাকে। এইবারও সেই আয়োজনের অংশ হিসেবে আমরা গত দুদিন ধরে বাজেটের বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা বলছি অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকারদের সঙ্গে। আজও আমরা বাজেট নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিশিষ্ট ব্যক্তিকে, যারা দীর্ঘদিন ধরে এই বাজেটটি দেখছেন, যারা এই প্রক্রিয়ার সঙ্গে তাদের কাজের সূত্র ধরে জড়িত আছেন, গবেষণা করছেন, কেউ কেউ অর্থায়নের সঙ্গে জড়িত রয়েছেন। তো খুব কাছ থেকে তারা বাজেটটি দেখছেন, আবার তাদের কাজের সঙ্গে মানুষও জড়িত। তো সেই দিকগুলো নিয়ে অর্থনীতির বর্তমান অবস্থা, করণীয় এবং সামনের বাজেটের প্রত্যাশা, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো তাদের সঙ্গে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন মামুন রশিদ ভাই। উনি অর্থনীতিবিদ হিসেবে পরিচিত হলো, উনি দীর্ঘদিন ব্যাংকার ছিলেন, উনি শিক্ষকতা করেছেন, অর্থনীতি পড়িয়েছেন, উনি গবেষণা করেছেন এবং লেখক হিসেবে উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি করেন অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আমার ডান পাশে আছেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী একটি বহুজাতিক ব্যাংক এইচএসবিসির প্রধান নির্বাহী মাহবুবুর রহমান ভাই। উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত আছেন এবং ব্যাংকিংয়ের আন্তর্জাতিক যে চর্চাগুলো হয় সেই চর্চার সঙ্গে উনি বাংলাদেশে সেটিকে কিভাবে অ্যাডপ্ট করা যায় সে কাজ করছেন, অর্থায়ন করছেন এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে একটি বড় ভূমিকা রাখে এইচএসবিসি ব্যাংক, সেই কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। তো আমরা এসব নিয়ে কথা বলবো। তো শুরু করছি আমরা মামুন রশিদ ভাইয়ের কাছ থেকে। মামুন ভাই, কালকে তো নতুন বাজেট দিতে যাচ্ছে নতুন সরকার। যে সরকারটি 3 মাসের মতো সময় অতিবাহিত করেছে, 3 মাস পর বাজেট দিতে যাচ্ছে এবং আমরা যদি জানি যে দীর্ঘদিন বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রায় 20 বছরের অধিককাল তারা রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, 20 বছর পরে ক্ষমতায় এসে বাজেট দিতে যাচ্ছে। তো এই বাজেটটি আসলে আপনি অর্থনীতির বিভিন্ন অবস্থাগুলো জানেন, যে বিভিন্ন সূচকের অবস্থা, যে আমরা এক ভঙ্গুর অর্থনীতির মধ্যে আছি, সেই জায়গায় থেকে বাজেটটি, নতুন বাজেটটি আপনার প্রত্যাশাকে মানুষের জায়গা থেকে, মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে, ব্যবসায়ীর আকাঙ্ক্ষার জায়গা থেকে এবং একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কী ধরনের বাজেট প্রত্যাশা করছেন? ধন্যবাদ। জনাব মাহবুবুর রহমানকে সাথে পেয়ে অত্যন্ত আনন্দ লাগছে। আলোচনার শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই জনাব আমির কুসুম আহমদ চৌধুরীকে। উনি যদিও 20 বছর, আপনি যথার্থই বলেছেন, বাজেট প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন না কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন না, কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা ওনার আলোচনা শুনেছি, বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন এবং বিশেষভাবে এখন যখন ওনার সাথে প্রাক বাজেট আলোচনা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যখন উনি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকে গিয়েছিলেন, সেখানেও মানে প্রাইভেট সেক্টরের একজন প্রতিনিধি হিসেবে আমার কিছুটা ওনার কথা শোনার সুযোগ হয়েছে এবং উনি মোটামুটি আমার মনে হয়েছে যে উনি অর্থনীতির রোগটিকে ধরে ফেলেছেন। এখন রোগটি সারানোর জন্য উনি নিজের ভাষায় বলছেন 2 বছর লাগবে। তো রোগটি সারানোর জন্য কি অ্যান্টিবায়োটিক পদ্ধতিতে যাবেন, নাকি ব্যবহারকারীর পদ্ধতিতে যাবেন, নাকি সার্জিক্যাল কোনো পদ্ধতিতে যাবেন, নাকি মানে কিছু সংমিশ্রণ করবেন, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক সব কিছু মিলিয়ে? এটি একটি বিষয়। এইটা সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া, এটা তো কঠিন বিষয়। আমাদের একটা, যেহেতু খুব ছোট একটা দেশ, কিন্তু অর্থনীতির আকার মোটেই ছোট নয়। আজকেই দেখলাম $518 বিলিয়ন আমাদের অর্থনীতির আকার। অবশ্যই এবং সম্ভাবনা, তারুণ্য, এগুলো আপনাদের প্রথম আলোতে অনেকবার লেখা হয়েছে, আমরাও লিখেছি, আপনারাও বলছেন সুন্দরভাবে। আরেকটু হচ্ছে, আমি অর্থ বিভাগকেও এই যে একটা চ্যালেঞ্জিং সময়ে যে তারা একটা বাজেট করছেন মাথা ঠান্ডা রেখে, তার জন্য তাদেরকে স্বাগত জানাতে চাই। আর বিশেষভাবে আমি এনবিআর, তারা শুরুতে যেটা শুরু করেছিলেন, মারোকাটো অবস্থা, এতগুলা ফাইল অডিটে ফেলে দিব, এই ওয়েলথ ট্যাক্স করতেই হবে, আরও টাকা বের করতে হবে, ব্যবসায়ীরা ট্যাক্স দেয় না, তারা আমার কাছে কিছু মনে হয়েছে একটা রেসপেক্টেবল রিট্রিট করেছেন মনে হচ্ছে। কালকে আমরা দেখব বাজেট যখন বেরোবে, মূলত ফিনান্স বিল যখন আমরা দেখব। আর মূল জিনিসটা কি হচ্ছে, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার কি প্রত্যাশা, আমার প্রত্যাশা হচ্ছে
অফকোর্স সরকারের আয় ব্যয় তো মিলাইতে হবে আমাদের, আমরা অ্যাকাউন্টিং করেছি এমবিএতে, ব্যালেন্স শিটের মতো মিলাতে হবে। তার এই মিলানোটা আমি কি চাইনিজ অ্যাকাউন্টিং বলতে দুষ্টামি করে আমরা বলতাম যখন আমরা অ্যাকাউন্টসে কাজ করতাম, ওইভাবে হবে নাকি প্রপার গ্লোবাল স্ট্যান্ডার্ডগুলো মেনে আমরা মিলাবো? যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড মিলে কিংবা আঞ্চলিক স্ট্যান্ডার্ড মিলে বাজেটের অঙ্কগুলোকে মিলাতে হয়, তাহলে স্বাভাবিকভাবে আমার লক্ষ্য থাকবে কি জাতীয় পুঁজির সংবর্ধনকে উৎসাহিত করা। এই জাতীয় পুঁজির সংবর্ধনকে উৎসাহিত করতে যে আমরা যাতে সমাজের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে বেশি অত্যাচার না করে ফেলি, এটি একটি লক্ষ্য। দ্বিতীয়টি লক্ষ্য হচ্ছে আমরা বিভিন্ন সময়, জনাব মাহবুবুর রহমানের সাথে আমার কিছুটা মিল রয়েছে, অনেক অনেক বছর আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে এখনও আছেন, আমি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার প্রায় 35 বছর অধিককাল। আমরা যেমনটি ওই প্রতিষ্ঠানগুলো শিখেছি, কাছ থেকে শিখেছি যে মাইগ্রেশন অফ বেস্ট প্র্যাকটিস, সাকসেস ট্রান্সফার, কমপ্লায়েন্স, কমিটমেন্ট, তারপর গভর্নেন্স। তার সাথে আরেকটা জিনিস শিখেছি, আমরা যখন বিভিন্ন দেশে অডিট করেছি, বিশেষ করে উদীয়মান দেশগুলোতে, তখন আমরা দেখেছি যে কোনো দেশেই মানে ভিসাভিস এগেনস্ট বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল গ্রোথ ক্যাপিটালকে ব্যবহার না করে তারা বড় হতে পারে নাই, তারা তাদের উন্নয়নের দ্বারকে উন্মুক্ত করতে পারে নাই, অবারিত করতে পারে নাই। সেক্ষেত্রে আমি মনে করি এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অনেকবার আমাদের সাথে আলোচনায়, ছোট ছোট গ্রুপের আলোচনায় বলেছেন যে আমি এই ইন্টারন্যাশনাল ক্যাপিটালকে আরও কীভাবে ওয়েলকাম করা যায়, সেটার জন্য আমার কী কী হোমওয়ার্ক করা দরকার সেগুলো আমি করতে চাই। এই জন্য উনি পুঁজিবাজার, উনি ডেট ক্যাপিটাল মার্কেট এগুলো নিয়ে আলোচনা শুরু করেছেন, কিছু লোককে উনি সম্পৃক্ত করেছেন এই যাত্রার সাথে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। আমি এখন যাচ্ছি মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই, আপনার কাছে জানতে চাই যে সেটি হচ্ছে আমাদের অর্থনীতি, বিশেষ করে অর্থনীতির একটি বড় খাত হচ্ছে ব্যাংকিং খাত। তো অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে, ব্যাংকিং খাত কোথায় দাঁড়িয়ে আছে এখন? তো এই ব্যাংকিং খাতের সঙ্গে সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্যে। তো সেই জায়গা থেকে আসলে বাজেটের ফোকাস পয়েন্টে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে কোন জায়গাগুলোকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রীর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া? যেহেতু অর্থমন্ত্রীর কথা বলা হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে এই গত 2 মাসের বিভিন্ন আলোচনা থেকে বা তার বক্তব্য থেকে এবং তাকে যতটুকু জানি বুঝি সেখান থেকে মনে হয়েছে যে উনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা বলতে পারি যে যার দৃষ্টিকোণ একটা সমন্বিত দৃষ্টিকোণ, বাণিজ্য এবং অর্থ, এই দুটোর একটি সমন্বিত দৃষ্টিকোণ ওনার আছে। তো আমি খুব আশাবাদী 1 নম্বর, এবং আমার কাছে মনে হয়েছে যে দুটি ক্ষেত্রেই তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এবং এইবার উনি যে বাণিজ্যের ব্যাপারটিও মাথায় রাখবেন, এবং এই যে যেটা বললাম যে বাণিজ্য এবং অর্থ এই দুটির যে একটা সমন্বিত দিক। আরেকটা হচ্ছে যে উনি শোনেন, হি ইজ অ্যাক্সেসিবল, তার কাছে আমরা যেতে পারি, কথা বলতে পারি, এবং উনি শোনেন এবং শুনে ওনার মতামতগুলিও উনি দেন। তো কাজে এইটা একটা, আমি মনে করি যে একটা ক্ষেত্র প্রস্তুত করে এই সময়ে যেটা সবচেয়ে বেশি দরকার, যে স্পিকিং আপ, যে আমরা বলার একটা সুযোগ খুঁজতে চাই। তো আমি আজকে ব্যাংকার্স মিটিং থেকে আসলাম এবং আমি আপনাকে বলতে পারি যে আই ওয়াজ ভেরি প্লেজেন্টলি সারপ্রাইজড, এবং আই ফেল্ট ভেরি গুড, স্পেশালি হোয়াট গুড লুকস লাইক ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে গভর্নেন্স, গুড গভর্নেন্স, ডিসক্লোজার, সাইবার সিকিউরিটি, ডিজিটালাইজেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের একটা ট্রান্সপারেন্সি আনার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে গভর্নর সাহেব এবং গভর্নর সাহেবের দ্বারা টিম, তারা আজকে খুব সুন্দরভাবে এটি আসলে প্রেজেন্ট করেছেন আজকে। হ্যাঁ, এটি আমি বলবো না যে একটি বাজেট 1 বছরের মধ্যে, সেটি 2 বছর বা 3 বছর, সেই প্রশ্নে হয়তো আমি যাব না, কিন্তু আমি এটা বুঝতে পারি যে 1 বছরের মধ্যে সব কিছু ফিক্স করা সম্ভব হবে না। সো আমাদেরও এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে হ্যাঁ, 1 বছরে যদি নাও হয় তাহলে আমাদের রোড ম্যাপটা, যে আমরা একই বিষয়গুলি নিয়ে যেন 2য় বছরের শেষে আবার কথা না বলি, এবং আমরা যেন একটা প্রগ্রেস বেঞ্চমার্ক সেট করতে পারি যে হ্যাঁ, আমাদের এখনকার ফিসকাল সিচুয়েশন, এখনকার ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন এরকম, এটা আমাদের বেস লাইন, আমরা এই বছর বাজেট দেব, পরের বছর দেব এবং তার পরের বছরও দেব, কিন্তু এইভাবে আমরা এগিয়ে যাব, এরকম একটা রোড ম্যাপ যদি আমরা পাই, সেটা একটা এক্সপেকটেশন আমার আছে।
দ্বিতীয় হচ্ছে যে প্রায়োরিটি সেক্টরগুলি, বিকজ আমাদের বলে কথা নয়, সব দেশে সব অর্থনীতিতে রিসোর্স কিন্তু ফাইনাইট, মানে অপরিসীম রিসোর্স কারণ কারণে তো কাজেই এই রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে আমাদের একটা প্রায়োরিটি সেক্টরগুলিকে ফিক্স করে। তো সেখানে একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মধ্যে আমরা আছি এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক বাণিজ্য একটি বিষয়, কারণ সাপ্লাই চেনের একটা পার্ট আমরা, এবং আমাদের প্রক্সিমিটিতে চায়না, ইন্ডিয়া একটা বড় ইকোনমি কিন্তু আমাদের খুব কাছাকাছি। তো কাজে আমি মনে করি যে হ্যাঁ, রপ্তানি খাত আমাদেরকে দেখতে হবে, এবং আমি বিশ্বাস করি, শুধু ব্যাংকার হিসেবে না, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বাস করি যে আমাদের মানে একটা বড় ধরনের কাজ করার সুযোগ আছে, সেটার একটা বহুবিধ, যেটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আছে, এবং আমি সবসময় এটা বলেছি যে এক্সপোর্টের মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আছে। এটা এমপ্লয়মেন্ট হয় এবং সেখান থেকে আমাদের ফরেন কারেন্সি আসে। আমরা দেখেছি যে আমাদের ফরেন কারেন্সি না থাকলে কি হয়, আমাদের সাপ্লাই চেইন মানে ইম্প্যাক্টেড হয়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সেই ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে একটা সমন্বিত প্রয়াসের ইচ্ছে এবং সমন্বিত প্রয়াসের একটা যে পথযাত্রা, এই ব্যাপারে আমার মনে হয় তাদের খুবই সদিচ্ছার বর্তমান আছে এই ব্যাপারে, তাই আমার মনে হয়েছে। মামুন ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে 9,38,000 কোটি টাকার বাজেট, মানে এত বড় বাজেট আসলে আমাদের এখনকার বাস্তবতায় দরকার ছিল কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি বলছিলেন যে আমাদের এই বড় বাজেট করতে গিয়ে যেটি হয় সেটি হচ্ছে এনবিআরকে এক ধরনের রাজস্ব আদায়ের একটি লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়, এবং এই জন্য এনবিআর যেটি করেন, আপনি বলছিলেন যে মানুষকে জোর জবস্তি করে এবং চাপ দিয়ে কর আদায়ের একটি পদ্ধতি। তো বড় বাজেট, বড় টার্গেট যখনই আপনি দিবেন, এই চাপটা তো বাড়তেই থাকবে। তো এই বড় বাজেট মানে যৌক্তিকতাটা আছে বলে আপনি মনে করেন কিনা, এবং এনবিআরকে যেই টার্গেট দেওয়া হয়েছে এবং যে পদ্ধতিতে তারা কর আদায়ের উদ্যোগগুলো নেয়, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বড় বাজেট জিডিপির তুলনায় চিন্তা করলে বড় না। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমাদের যে সক্ষমতা, আমরা যেটা ফিনান্সের ভাষায় বলি অপটিমাম ক্যাপাসিটি মডেলিং, যে এত 9,38,000 কোটি টাকার বাজেটের জন্য সরকারের আকার কি পরিমাণ হওয়া উচিত, আমরা যেটা বাজেটিং বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা আমাদের, এইটা। দ্বিতীয়, সেই ক্ষেত্রে চিন্তা করলে আমাদের দেশে তো সক্ষম লোকের অভাব আছে, তাই না? তারপরে অতিরিক্ত রাজনীতিকরণের কারণে মানুষ কিন্তু চিন্তা করা ভুলে গিয়েছিল, বিশেষ করে সরকারি কর্মকর্তারা। তাদেরকে অনেক সরকারি কর্মকর্তা আমি যেহেতু পড়াই পিএটিসিতে, এনডিসিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং একাডেমিতে, ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে, আমি দেখি অনেক মেধাবী ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, পরে আস্তে আস্তে তাদেরকে কেন জানি ভোথা মনে হয়। তো আমি 1-2 জনকে ডেকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, ক্লাসে ইউ আর সো পার্টিসিপেটিং। পরে বলে কি, স্যার সিনিয়ররা বলেছে যে রাষ্ট্র যেভাবে পরিচালিত করার জন্য চিন্তা করে রাজনীতিবিদরা, ওই লক্ষ্যে হয় চিন্তা করতে হবে, সম্পৃক্ত হতে হবে, নাহলে ছিটকে বেরিয়ে যেতে হবে। সো এই যে আপোষকামিতার মধ্যে পড়ে যেতে হয়, এক। দ্বিতীয় হচ্ছে, এখন এনবিআর এর কথা আসছি। এনবিআর প্রথম কিন্তু প্রাক বাজেট আলোচনায়, তারপরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, আমরা যখন পড়াতে যাই ট্যাক্স একাডেমিতে, খুবই ভালো ভালো কর্মকর্তা দেখি, কিন্তু ওরা চিন্তাও ভালো করে। ওদেরকে জনাব সাইফুর রহমানের শেষ দিক থেকে 2001 থেকে 2006 আমি জড়িত ছিলাম, সরাসরি অনেক জায়গায় পাঠানো হয়েছে, যেখানে ছোট্ট দেশ, ছোট্ট অর্থনীতি, কিংবা আমাদের মতো অর্থনীতি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইন্ডিয়া, এইসব জায়গায় গিয়ে, এমনকি ইজিপ্ট গিয়ে দেখা তাদের ট্যাক্স জিডিপি রেশিও এত ভালো কেন, আমরা কেন পারছি না, কোথায় কোথায়। তো সেখানে আমরা আবিষ্কার করেছিলাম বিভিন্ন স্টাডিতে যে অর্থনীতির নতুন নতুন চর যাচ্ছে কোথায়, ওখানেই তো আমাদের বসতি স্থাপনের মতো ট্যাক্স আদায় করতে হবে, একটা। দ্বিতীয় হচ্ছে, ওনারা সুন্দর সুন্দর চিন্তাও করে বাজেটের আগে আগে। তারপরে একটা তো হচ্ছে, মানে অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে যখন কিছুটা প্রায়োরিটি চেঞ্জ হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, আমরা অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ব্যাংকিং বিভাগ, বাণিজ্য বিভাগ, কিংবা মন্ত্রণালয়, এনবিআর, সবাইকে আমরা না সরকারের একটা অপারেটিং অ্যাপারেটাসে তৈরি করেছি, কোনো থিঙ্কিংয়ের কোনো স্পেস নাই। এই যে আমরা বারবার বলি কোথায় নতুনভাবে ট্যাক্স বাড়াবো, কোথায় বাড়াতে পারি, কোথায় কমানো উচিত, ভিয়েতনাম কোথায় কমিয়েছে, ইন্দোনেশিয়া কোন খাতকে প্রণোদিত করছে,
ভারত কোন নতুন খাতকে কি করছে, স্টার্ট আপ কমিউনিটিকে কীভাবে অ্যালাইন করছে তাদের সাথে, এগুলো যে চিন্তা করব, যেহেতু প্রত্যেকটা লোকই কিন্তু অপারেটিং লোক, তাকে ফাইলও ক্লিয়ার করতে হয়। আমরা আপনাকে বলি, এটা বলি এই পর্যায়ে শেষ করতে চাই, বাংলাদেশের রাজস্ব খাতের উন্নয়নে যে দুটি প্রজেক্ট সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে আমার মনে হয়, সেই তিনটি প্রজেক্ট, ইনফ্যাক্ট একটার সাথে আমি জড়িত ছিলাম না ডিরেক্টলি, ভ্যাট, যেটা ভ্যাটটা স্ট্রাকচারিং করা হয়, ওটার সাথে অন্যরা জড়িত ছিলেন IMF এর আন্ডারে। আরেকটা প্রজেক্ট হয়েছিল বাংলাদেশ মানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড এবং FCDOর সৌজন্যে রিরা প্রজেক্ট, রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, যার বিনিময়ে লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটের জন্ম দেওয়া হয়েছে। প্রথমে ইনকাম ট্যাক্স, পরে অনেক দিন পরে ভ্যাট। ফ্যান্টাস্টিক রেজাল্ট। তারপরে আমি আজকে খুবই খুশি, আরেকটা প্রজেক্টের প্রজেক্ট লিড ছিলাম আমি, ট্যাক্স প্রজেক্ট, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং, ট্যাক্স পেয়ার সার্ভিসেস। আমরা ওই প্রজেক্টে ফিলিপিন, ইন্দোনেশিয়া এবং ভারতের ট্যাক্স প্রধানদেরকে এনে সম্পৃক্ত করেছিলাম, এবং আমরা উপদেশ দিয়েছিলাম এই যে ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্রের ইন্টারেস্টের পেমেন্টের সময় ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স আদায় করা হয় 10%, কিন্তু আলটিমেটলি কিন্তু ট্যাক্স নিষ্পন্ন করা হয় না। এবার আমার খুবই ভালো লেগেছে, কালকে আপনাদের পত্রিকায় পড়লাম প্রথম আলোতে, যে তারা এবার খুবই সিরিয়াস হবেন, এই যে ট্রেসিং দ্য TDS অলরেডি পেড, রেস্ট অফ দ্য টাকাটা কিভাবে আমরা আদায় করতে পারি। তো এই যে নতুন নতুন যদি একটু চিন্তা করতে পারে এবং অপরাপর প্রতিযোগী কিংবা সমপর্যায়ের দেশের তুলনায় অবশ্যই কাজ করবে। আরেকটি কথা তো আপনারা প্রতিনিয়ত বলেন, মিস্টার মাহবুবুর রহমান একটু আগেই বলেছেন, ডিজিটাইজেশনে এখন যে মানে এআইয়ের কথা বললে যে কি যে সম্ভব না, সেটি আমাদের কিছুদিন পরে গবেষণা করে বের করতে হবে। সুতরাং আমাদেরকে খুবই সিরিয়াস হতে হবে। অলরেডি মাননীয় অর্থমন্ত্রী যেটা মিস্টার মাহবুবুর রহমান বললেন, যে অলরেডি বলেছেন সেইটার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ট্যাক্স প্রদানের মাধ্যমে এটা যে একটা প্রাইড। আমি যখন লোকাল কর্পোরেট চায়না লোকাল কর্পোরেট অডিট করতে গিয়েছিলাম, আমি এবং উনি একই ব্যাংকে কাজ করতাম তখন, তো আমি দেখেছিলাম আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম রাতে চায়নাতে, তখন দেখলাম কি ওই যে আমাদের পাশের একটা টেবিলে ওই যে রিসিপ্ট যে দেয়, মানে বিল রিসিপ্ট, পেড রিসিপ্ট, ওইটার একটা নাম্বার থাকে, কোড, ওই কোডটা ইনস্ট্যান্টলি লটারিতে চলে যায়। তো দেখা গেল কি আমাদের পাশের টেবিলে যে ব্যক্তিটি খাচ্ছিলেন, একজন চৈনিক পরিবার, তারা ওই তাদের পুরো বিলটা ফ্রি হয়ে গেছে, কারণ তাদের ওই ভ্যাট চালানের নাম্বারটা সাথে সাথে লটারিতে উঠেছিল, এবং তাদের খাওয়া সরকারের পক্ষ থেকে টাকাটা ওই রেস্টুরেন্টকে পে করে দেওয়া হয়েছে। এটাকে বলে ওয়াও সারপ্রাইজ, ওয়াও। এই যে ওয়াও ফ্যাক্টর যদি কাজ না করাইতে পারি আমরা ট্যাক্স পেমেন্টে, আমরা ট্যাক্স আসলেই আমাদের কেন মনে হয় হয়রানি, কেন আমাদের মনে হয় ভাই কোথা জানি ধরবে জানি না, কিংবা এমনও বলতে পারে যে ভাই আপনাকে কে বলছে এত টাকা ট্যাক্স দিতে, আপনি আমার কথা শুনতেন, অনেক সমাধান হয়ে যেত। মাহবুব ভাই, আপনার কাছে যেতে চাই, এই যে এটা ওয়াও ফ্যাক্টর, আমাদের অর্থনীতিতে আসলে এখন তো বড় ক্রাইসিস হচ্ছে বিনিয়োগ এবং কর্মসংস্থান, তো এবং ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থা। তো এই ওয়াও ফ্যাক্টর কি হতে পারে সরকারের দিক থেকে? না, আমি কোনো সাডেন ওয়াও ফ্যাক্টর আসলে আমি দেখি না, মানে দেখি না বলতে সেটা দিয়ে যে আমরা একটা সব কিছুর প্যানাসিয়া হয়ে যাবে, সব কিছুর মহৌষধ হবে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানে মানুষের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই দক্ষতার একটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রতিযোগিতামূলক অবস্থান, মানে একটা প্রত্যেকটা কোম্পানির যেমন প্রতিযোগিতামূলক অবস্থান থাকে, দেশেরও একটা প্রতিযোগিতামূলক অবস্থান থাকে। তো আমাদের 50% বিলো 25, মানে এই ডেমোগ্রাফির ব্যাপার আছে। তো সেখানে তিনটি বিষয়কে আমি যদি করি, যে ডোমেস্টিক ডিমান্ড, আমাদের 18 কোটি 20 কোটি লোকের ডোমেস্টিক ডিমান্ড কনজাম্পশন ইজ হাই, সেটা একটা গ্রোথ ট্র্যাজেক্টরি। সেকেন্ড হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিছু হয়েছে, আরও দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলিকে টার্ন ওভার করানো এবং অর্থনীতিতে ওই ইনফ্রাস্ট্রাকচারের থ্রুতে সুবিধা গতি নিয়ে আসা। আর থার্ড হচ্ছে সাপ্লাই চেইন রিকনফিগারেশন। কেন? যে সবাই একটা ডাইভার্সিফিকেশন করতে চায়, যে ঠিক আছে কোনো একটি বিশেষ দেশের প্রতি যাতে যেমন কনসেন্ট্রেশন না হয়। তা আমি আগেই বলেছি যে আমাদের
পার্শ্ববর্তী জায়গাতে 4 ঘন্টার মধ্যে আসলে আমাদের এয়ার টাইমের মধ্যে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট যে সিটি এশিয়ান বা আসিয়ান বা সবগুলিকে যাওয়া সম্ভব। তো আমরা মনে করি দুটি ইকোনমি পাশাপাশি আছে, সেখানে আমরা আসলে কিভাবে অ্যাক্সেসটা নিতে পারবো। তাহলে আমাদের একটা প্রতিযোগিতামূলক অবস্থান, মানে আমরা তো আমাদেরকে ভালোবেসে তো মানুষজন আসলে নেবে না, যে আমরা যেন প্রতিযোগিতামূলকভাবে ওটা দিতে পারি কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের দক্ষতার উন্নয়নের প্রয়োজন আছে। আমাদের যে পুঁজির একটা মানে আমি বলবো এক্সপ্যান্ড করা, মানে পুঁজিটা এই মুহূর্তে যেন শুধুমাত্র ধার করে বা ব্যাংক সেক্টর থেকে না আসে। এটা আমাদের অর্থমন্ত্রী অনেকবার বলছেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করতে হবে, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ভাবতে হবে এর মধ্য দিয়ে তো আসলে যে আমরা মানুষের শুধুমাত্র অংশগ্রহণ ধার করে বাড়ে। করব না, করব। আমরা কিছুটা আমরা যেন আমাদের একটা ইকুইটিও থাকে। তো সেই জিনিসটার প্রতি আমাদের আমি দেখেছি যে এইটা আমাদের লোকাল এন্টারপ্রেনারদেরকে একটু ওপেন থাকতে হবে যে না, দ্য অনলি ওয়ে টু গেট ইজ টু গিভ, দিতে পারলে পাওয়া যাবে। তো একটু দেওয়ার সংস্কৃতি, মানে সেটা ডিভিডেন্ড দেন নাকি তাকে ইল্ড দেন, মানে তার রিটার্ন দেন, সেরকম একটু করতে হবে। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে যে দক্ষতার কথা বললাম, এই পুঁজির যে বিস্তৃতকরণ সেটা করা। আর মামুন ভাই যেটা বলেছে যে আন্তর্জাতিকভাবে এই পুঁজি অ্যাট্রাক্ট করার, কারণ আমি অলরেডি শুনেছি যে অর্থমন্ত্রী বলেছেন যে শুধুমাত্র গভর্নমেন্টই নিজে সবকিছু ফাইন্যান্স করবে তা তো নয়। তো কিভাবে আমরা আসলে এই জিনিসগুলোকে, ওই যে বললাম যে প্রায়োরিটি, যে ঠিক আছে এই বছর আমরা এই 8-10টা খাতে আমরা একটা পলিসি করব, বা আমরা যে পুঁজিও কিন্তু আসবে, পুঁজির ধর্ম হচ্ছে রিটার্ন খোঁজা এবং সেফটি খোঁজা, এই দুটা সমন্বয়। মানে হাই রিটার্ন কিন্তু হাই রিস্ক তা না হতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে পুঁজির ধর্ম হচ্ছে যে আমি একটু সেফ থাকবো, আমি একটু রিজনেবল রিটার্ন থাকবে, আমি সেফটির কারণে যে পুঁজি নিয়ে যাওয়ার সেফটির জন্য আমি রিটার্ন কম্প্রোমাইজ করতে রাজি আছি। এটা হচ্ছে আন্তর্জাতিক পুঁজির ধর্ম। তো সেই পুঁজিগুলিকে আমরা কীভাবে আনবো, এবং অনেক পুঁজির আবার একটা হচ্ছে যে অ্যাপেটাইট, যে একটা এমার্জিং মার্কেটে কিছু অ্যাপেটাইট থাকতে পারে। আজকে মিডল ইস্টে বিভিন্ন রকমের যে ধরনের ক্যাপিটাল হয়েছে, ঘটনা হচ্ছে, সেখানে আমি মনে করি তারাও হয়তো বা ইস্টের দিকে ঝুঁকতে পারে। তো সেখানে আমাদের একটা প্ল্যান বা পরিকল্পনা বা কাদের সাথে আমরা রিচ আউট করবো সেটা পুঁজি তো এক দেশ থেকে আরেক দেশে সরে যায়, সেই পুঁজিটাকে আমি কিভাবে আকৃষ্ট করব এবং তাকে সেই কমফোর্টটা যেন দিতে পারি, তাকে সেই সেফটি নেটটা যেন দিতে পারি, তাহলে পুঁজি আসবে। এবং সেটা পাবলিক সেক্টরেও আসবে, প্রাইভেট সেক্টরেও আসবে বলে আমি মনে করি, কারণ সবাই তো চায় এটা করতে। আর এখানে 20 কোটি মানুষ, এখানে একটা কনজাম্পশন আছে যেটা বললাম, তো এখানে রেমিটেন্স কিন্তু এই কনজাম্পশনকে ফুয়েল করছে, যে আমাদের $36 বিলিয়ন কিন্তু এই পরিবারের থেকে কিন্তু বাজারে যাচ্ছে। তো কাজে আমরা প্রোডাকশন করছি। তো এই জায়গাগুলিকে আমরা যদি একটু সমন্বিতভাবে, যেটা বললাম যে দেখি, তাহলে আসলে আলটিমেটলি ওয়াও তো একদিনে হবে না, ওয়াও হবে আসলে একটা জার্নি করতে হবে আমাদের। এই জার্নিতে যেন আমরা আনকম্প্রোমাইজিং থাকি, যে না আমরা এই পলিসি করেছি, আমরা 3 বছর পরে বা 2 বছর পর দেখব যে আমাদের আসলে প্রগ্রেস কতটুকু হয়েছে। ভাই, এবার আপনার কাছে আসি। মানে আপনি বলছিলেন যে স্টার্টআপ খাত, তরুণদের কথা, তো দিন শেষে আসলে বাজেটে যাই করা হোক, মানে মানুষ খুঁজতে চায় তার নিজের জীবনের স্বস্তিটা। তো মানুষের জীবনের স্বস্তিটা, এবং আপনি এটি বলছিলেন যে ওয়াও ফ্যাক্টরে বলতে গিয়ে বলছিলেন আমাদের দেশে আসলে মাহবুব ভাই বলছেন আমাদের দেশে কর দিতে মানুষ নিরুৎসাহিত, কর দেওয়ার বিপরীতে সে তার রিটার্ন প্রাপ্তিটা, সেখানে সে মনে করে সে যথাযথ সেবা পায় না, যে সরকার সেবাগুলো, যে আমি কর দিতে যে উৎসাহিত হব, আমি টাকা দিচ্ছি, তার বিপরীতে আমি কি পাচ্ছি, এই জায়গা থেকে তো মানুষ আসলে কেন কর দিতে উৎসাহিত হয় না, এবং সরকারের সেখানে মানুষকে স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত করার জন্য সরকারের দিক থেকে কোন ব্যবস্থাগুলো হয়রানিমূলক না করে, আপনি যেটা বলছিলেন যে চেপে ধরে কর আদায় না করে স্বেচ্ছায় মানুষ যাতে কর দিতে উদ্বুদ্ধ হয়, সেই ব্যবস্থায় আমরা কিভাবে? আমরা জনাব বদিউর রহমান যখন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তখন আমরা আরেকটা স্টাডি করেছিলাম আপনার এক্স্যাক্টলি এই সাবজেক্টে। তখন আমাদের বিভিন্ন ফিল্ড লেভেল সার্ভেতে যেটা বেরিয়ে এসেছিল, ব্যক্তি পর্যায়ে কর দিতে চায় না কিংবা চয়েস আছে, এটা সত্য না, চয়েসও নাই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, পরোক্ষ কর থেকে কমিয়ে প্রত্যক্ষ করে যেতে হবে। প্রত্যক্ষ করে যেতে গেলেই ব্যক্তির কমফর্ট, ব্যক্তির রিচ বড় হয়ে ওঠে। আমাদের অর্থনীতির মানে পাবলিক ফিনান্সের 101 কোর্সে পড়ানো হয় এগুলা। তো এখন সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম, প্রথম কথা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বৃদ্ধি, জনবল সহ। দ্বিতীয় হচ্ছে
টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বৃদ্ধি। আর তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে করদাতার কাছে কর প্রশাসনকে যেতে হবে। দ্যাট মিন্স আমাদের কর প্রশাসনের রিস্কটা প্রয়োজনে যেগুলো গ্রোথ সেন্টার আছে, আমরা এডিবির জন্য একটা কাজ করেছিলাম, এমনকি কিছু কিছু ইউনিয়ন পেয়েছি আমরা বাজার, এই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, খুলনা অঞ্চলে, যশোর অঞ্চলে, ওগুলো গ্রোথ সেন্টার হিসেবে এসছে, ইকোনমিক করিডোর হিসাবে। ওইখানে কর বিভাগের রিচ আছে কিনা একটা। দ্বিতীয়, আমরা আরেকটা কাজ করেছিলাম কৃষি নিয়ে, কিন্তু প্রচুর মৎস্য চাষ, কৃষি নিয়ে প্রচুর আলোচনা, কৃষিতে বরাদ্দ বাড়ানো হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, ওই হচ্ছে না কেন। ওই স্টাডিতে বেরিয়ে এসছে আসলে আমাদের কন্ট্রাক্ট ফার্মিং, তারপরে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, তারপরে আড়তদার, মিলার, ভ্যালু চেন যে শিফট হচ্ছে, কৃষির ভ্যালু চেন, সাপ্লাই চেন, এর কারণে আসলে আমাদের কৃষিতে কিন্তু বিভিন্ন পকেটে সারপ্লাস ক্রিয়েট হচ্ছে। সুতরাং আমরা ওই সমস্ত ফালাসিতে না ভুগে কৃষির ধরে শুধু ব্ল্যাঙ্কেট ধরলে হবে না। কৃষির কোন কোন জায়গায় মানে বর্ধিষ্ণু হচ্ছে, সংবর্ধন হচ্ছে পুঁজির, ওখানে ট্যাক্স বসাইতে হবে। যেই কারণে আপনি দেখেছেন আমাদের এমপি মহোদয়রা, ব্যবসায়ীরা অনেকেই কৃষি জমির মালিক হয়ে যান, মৎস্যজীবী হয়ে যান ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য। সো কৃষিকে নতুনভাবে দেখতে হবে, এমনকি সব জায়গায় যেখানে যেখানে পুঁজির সংবর্ধন হচ্ছে দেখতে হবে কৃষিটাকে দেখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কাকে কাকে প্রণোদনা দিব সে যাতে উঠে আসতে পারে, যেটাকে স্কেল আপ। এটা হচ্ছে মাইক্রো যারা এন্টারপ্রেনার, স্মল এন্টারপ্রেনার, তাদের জন্য নতুনভাবে ইউ ডু নট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। ভিয়েতনাম কী করেছে, ইন্দোনেশিয়া কী করেছে, তারপরে ভারত করেছে ক্রেডিট গ্যারান্টি স্কিম। এগুলো নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সাথে বিশ্ব ব্যাংকের সৌজন্যে অনেকগুলা মিটিং করেছি। এখন আসি জনাব মাহবুবুর রহমান যেটা বলেছেন, পুঁজিবাজার, নিজস্ব পুঁজি থাকতে হবে। এইটা আমাকে সরাসরি প্রশ্ন করেছিলেন জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী প্রাক বাজেট আলোচনায়, সরাসরি। আমি যে উত্তরটা দিয়েছি সংক্ষেপে, এটা তো বিরাট কথা বলতে গিয়ে অনেক বড় যেতে হয়, এক লাইন বলেছিলাম। আপনি দেখেন আমাদের ব্যাংক বরোয়িং, কিন্তু আমরা ব্যাংকের লেন্ডিংটা উনি ভালো বলতে পারবেন, আমরা সম্পৃক্ত করে দিয়েছি পুঁজির সাথে, ব্যাংকের ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভের সাথে। আমি ওনাকে বলেছি যে মাননীয় মন্ত্রী, আপনি যদি ব্যাংক বরোয়িংটাকেও ওই কোম্পানির, ঋণ গ্রহীতা কোম্পানির পুঁজির সাথে সম্পৃক্ত করে দিতে পারেন, সে দরকার হলে তার পুঁজির রিজার্ভের ইকুইটির 500%, 500 টাইমস বেশি লোন নিবে, কিন্তু 525 টাইমস পারবে না। 525 টাইমস টাকা তুলতে গেলেই তাকে যেতে হবে ক্যাপিটাল মার্কেট। তাহলে একটা ন্যাচারাল শিফট হবে টুয়ার্ডস ক্যাপিটাল মার্কেট, যে আমি যদি এর বেশি বড় করতে চাই কোম্পানিকে, তাহলে আমাকে পুঁজিবাজারে যেতে হবে, আদারওয়াইজ ওই বাধ্যতামূলক কিছু হবে না। তো ওই যে সফটওয়্যার রেগুলেটরি ডিরেকশন, আমি কোন দিকে যেতে চাই, ওইটা কিন্তু বাজেটে দেওয়া যায়। ওইটা কিন্তু রেগুলেটরি বডি আস্তে আস্তে একে অপরের সাথে কথা বলে, গতকাল একটা লেখাছাপা, আজকে বোধহয় একটা লেখাছাপা হয়েছে ডেইলি স্টারে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিখেছেন, আমার খুব ভালো লেগেছে তার ক্যাপশনটা, যে রেগুলেটরি বডিগুলোর মধ্যে কিভাবে একটা পারমিটেশন মানে কম্বিনেশন এবং করে পারস্পরিক আলোচনাগুলো করে, যে আমি কোনটা বাদ দিয়েছি যেটা আপনি অলরেডি ধর্তব্যে নিয়ে এসছেন, আমি অন্য দেশের আলোকে আমি কি করতে পারি, তাহলে আমাদের একটা পুঁজিবাজার। আরেকটা জিনিস, পুঁজিবাজারে আরেকটা কথা না বললে নয়, পুঁজিবাজার কোথাও ব্যক্তি বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর হয়ে আন্তর্জাতিক মানের পুঁজিবাজার হতে পারে নাই। সেখানে সবচেয়ে বড় স্টেবিলাইজেশন ক্রিয়েট করে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এই দুইটার আমাদেরকে রিভিউ করা উচিত। নতুন পুঁজিবাজার কর্তৃপক্ষ হয়েছে, যে মিউচুয়াল ফান্ডের কি রোল প্লে করেছে ওরা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কি করা উচিত ছিল, এবং আমরা কি দেখতে চাই। আপনার কাছে মানে আপনার সূত্র ধরে মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যাংকিং খাত, মানে আমরা তো এবারও একটা বিশাল ঘাটতি, বড় ধরনের ঘাটতি বাজেট দিতে যাচ্ছে, এবং বড় ফাইন্যান্সিং হচ্ছে ব্যাংক লোন এবং বৈদেশিক সহায়তা। তা আমাদের ব্যাংক খাতের যে অবস্থা, তা থেকে আসলে সরকারের এই অর্থায়ন এবং ঘাটতি বাজেট প্লাস হচ্ছে আমরা চাচ্ছি যে বেসরকারি খাত আমাদের বিনিয়োগ হোক, তাতে এক ধরনের পারস্পরিক তৈরি হবে কিনা, যে সরকারও অনেক বেশি লোন নেবে, তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ হবে কোথায় থেকে, পুঁজিটা কোথায় থেকে আসবে? না, আমি মনে করি যে বেসরকারি খাত যদি ব্যাংক খাত সে অবস্থায় আছে কিনা। হ্যাঁ, মানে সব আমরা যেটা দেখতে পাচ্ছি এখন,
যে গুড ব্যাংকস আর ডুইং ভেরি গুড, ব্যাড ব্যাংকস আর ডুইং ভেরি ব্যাড। ভেরি ব্যাড। তো এই ডিমার্কেশনটা হয়ে গেছে অবভিয়াস রিজনে, যে যেই সমস্ত ব্যাংকগুলি আসলে সেই গভর্নেন্স করতে পারে নাই, যে বা সেই লিকুইডিটি মেনটেন করতে পারে নাই, সেইভাবে প্রুডেন্ট লেন্ডিং করতে পারে নাই, সেই ব্যাংকের অবস্থান এখন খারাপ। তো তাদের পক্ষে তো ফার্দার কোনো লোন দেয় এমনিতেও সম্ভব না। আরেকটা হচ্ছে যে আমাদের যারা ভালো ব্যাংক আছে তারা তো আসলে ভালো করেছে বলেই ভালো ব্যাংক হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সরকার বরোইং করবে ব্যাংকিং খাত থেকে, সেটা খুব একটা নতুন কিছু নয় আমাদের এখানে। আবার ক্রেডিট গ্রোথ যে কম, এটা যে সরকার বড় করছে বলেই শুধু ক্রেডিট গ্রোথ কম তা নয়, মানে এন্টারপ্রেনারদেরকে বিনিয়োগের আগ্রহ প্লাস বিনিয়োগ করতে হলে তো আসলে সেইভাবেই বিনিয়োগ পরিবেশের থেকেও ওই যে এন্টারপ্রেনারের যে সামগ্রিক একটা, মানে ব্যাংক তো আসলে সেই টাকাটা ফেরত চাইবে, তো সেরকম একটা ফিজিবল ব্যবসা আসলে আমাদেরকে নিয়ে আসার জন্যে যেটা দরকার, সেটা একটা জায়গায় পর্যন্ত আমরা গিয়েছি। এখন বোধহয় জিনিসটাকে আমি যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকেই আমি বলবো যে এখন পুরো ব্যাপারটাকে আসলে আরেকটু নতুনভাবে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ভালো প্রজেক্ট এবং ভালো বিজনেসের অপরচুনিটি থাকে, আমার মনে হয়েছে যে ফাইন্যান্স আসলে খুব একটা বাধা হবে বলে আমার মনে হয়নি কখনোই, আমি তাই দেখেছি। আর এখন যেটা হচ্ছে, যেটা বললাম যে জনমানুষ, তো আমাদের যেহেতু একটা বড় কনজাম্পশন আছে, এই যে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষ, তো এই জনমানুষের স্বস্তি আসলে যেভাবে আসুক না কেন, কিন্তু এই যে ডিসপোজেবল ইনকাম, এবং সবাই এই কথা বলে যে আমাদের ট্যাক্স নেট বাড়ানো, তো কাজে আমি ওই কথাগুলি আর বারবার পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে খুব হাই ট্যাক্স রেট দিয়ে ট্যাক্সের অ্যাবসলিউট ভলিউম আসলে বাড়ানো যায় না। সেটা আমাদেরকে খুব প্র্যাকটিক্যালি, হ্যাঁ হতে পারে যে পরবর্তী 1 বা 2টা বছর আমাদের কষ্ট করতে হতে পারে, যে আমি যদি এখন রেট কমিয়ে দিই তাহলে যারা দিচ্ছে তাদের রেটও তো কমে যাবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে ওইভাবে সবাইকে, আরেকটা হলো সহজীকরণ করা। আমি বলবো না হয়রানি বা কিছু, তা বলবো না, সহজীকরণ। কারণ আমাদের একটা ট্যাক্স দেওয়া না দেওয়ার কালচারের বিষয়ে আমার হয়তো বা একটু বিতর্কমূলক অবস্থান, কথা আমি বলতে চাই না, কিন্তু এই কালচারটাও কিন্তু আসলে একটা, যে কর যে দিতে হবে এটা সবাই দিতে চায়, কিন্তু এটা সহজ চায় আর অল্প চায়, যাতে করে ব্যাপারটা তাদের একটা ইনকামের উপরে খুব প্রভাব না পড়ে, বোঝা না হয়ে দাঁড়ায় আর এর সঙ্গে আসলে একটা জিনিস জড়িত যে মাহবুব ভাই, সে বিষয়ে এখন তো আপনি জানেন যে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তার তো হিমশিম খেতে হচ্ছে আসলে তার দৈনন্দিন জীবনযাপন নিয়ে। সেখানে সে করের টাকায় বাড়তি বোঝা মনে করে আপনি যেটা, তো এই যে মূল্যস্ফীতি, সেটি কমানোর ক্ষেত্রে সরকারের আপনি এই বাজেটে কি চ্যালেঞ্জ মনে করেন? না, সেই কারণেই তো আজকে এই যে সুদের হার, বা যেভাবে, আমি ইকোনমিস্ট না, বা আমি যেটুকু বুঝছি মামুন ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু জিনিসটা হচ্ছে যে কর দেওয়ার থেকে আসি, যেই বড় বাজেটের কথা বলেছেন, সেটা কর ডাইরেক্ট ইনডাইরেক্টের সমন্বিতই হতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট একদম 100% ডাইরেক্ট হয়ে যাবে না, আবার 100% ইনডাইরেক্টও হয়ে যাবে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষের একটা স্বস্তির বিষয়গুলি হচ্ছে, দেখেন আমাদের একটা বিমা নাই, আমাদের একটা স্বাস্থ্য বিমা নাই, একটা মানুষের, আমি দেখেছি যে পরিবারের কারো একটা খারাপ কোনো অসুখ হলে তাদের সারা জীবনের সঞ্চয় চলে যায়। তো এটা আমি খুব আজকে এই কথার অবতারণা খুব বেশি করতে চাই না, কিন্তু মানুষকে এই যে সমস্ত খাতে বরাদ্দ দেওয়ার প্রয়োজন আছে, সেটা তো আমার মনে হয়েছে যে কথাবার্তা শুনে যে কার্ড বা ফ্যামিলি কার্ড বা যা হয়েছে, সেটারই একটা, যদি আমরা যে কোন 2টা বিষয়ে যে মানুষকে আসলে ভালো একটা শিক্ষা পেতে হবে, শিক্ষা না হলে তো আসলে দক্ষতা বাড়বে না, তো দক্ষতা না বাড়লে আমরা আসলে এই মানুষগুলিকে এমপ্লয়মেন্ট বা হবে না। তো এই কারণেই ওই খাত, স্বাস্থ্য খাত, বিকজ আমরা আসলেই মনে করি যে গ্রোথ যাই বলি, যখন আমরা দেখি, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সংসদে, যে আমাদের ওই অভিভাবকের যার বাচ্চাটা মরে গেছে তার মুখে তো হাসি ফুটছে না এসব। তো ওই জায়গাগুলিকে যদি আমরা আসলে একটু প্রায়োরিটি খাত মনে করি, যে একটু স্বস্তি দেবে মানুষের, এবং সেইভাবে যদি আমাদের এই যে বিমা বা স্বাস্থ্য বিমা একটা ওই যে রোড ম্যাপ, যে আমাদের 5 বছরের মধ্যে যে ঠিক আছে আমরা মনে করলাম এটা হবে, তাহলে আমি মনে করি যে এখনো আমাদের গ্রামীণ অর্থনীতি, আমাদের শহরের অর্থনীতি, সমস্ত কিছু মিলায়ে
আমি মনে করি কর্মসংস্থান দরকার এবং কর্মসংস্থান হবে। এই কারণেই আমি এক্সপোর্টের কথাটা বলতে চেয়েছি বারবার, মানে এক্সপোর্ট রপ্তানি বহুমুখীকরণ এবং যেখানে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে প্রতিযোগিতামূলক সেটাকে আরো বাড়ানো, যে কারণ এটা তো ডাইনামিক ভাবে চলবে, আরো বাড়ানো। মান ভাই, আপনার কাছে জানতে চাই যে সেটি হচ্ছে বাজেট, অনেক বড় বাজেট দিয়ে, মানে একটি বড় অংশ আমাদের এখন বাজেটের একটি বড় অংশ খরচ হয় সরকারি বেতন ভাতা। সেটি আমরা জানি যে এইবারও নতুন আরেকটি পে স্কেল আসতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এর কারণে কি আবার মূল্যস্ফীতিটি উস্কে যাবে কিনা? এবং সরকার আরেকটি জিনিস বলছে, বড় বাজেট দিয়ে সরকারের অর্থমন্ত্রী চান মানুষকে টাকা দিয়ে অর্থনীতিটাকে আরো বেশি গতিশীল করতে, মানুষের হাতে যাতে, তাতে কি মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে মনে করেন? যেহেতু আমাদের অর্থনীতি মানে কঠিন সময়ও দেখেছি আমরা, কনজামশন খুব একটা কমে না, এটা একটা আমাদের অর্থনীতির অন্তর্গত শক্তি, যেটা মিস্টার মাহবুব রহমানের সাথে আমি সম্পূর্ণ একমত। এখন এখন যে অর্থনীতির 101 এর কথা বলতে হয় আবার, যে আপনি সাপ্লাই যদি বাড়ে এবং টু মাচ অফ মানি যদি টু লো লেভেল অফ কমোডিটিকে চেস করতে থাকে, অবশ্যই মূল্যস্ফীতি বাড়বে। এখন আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে টাকাটা যে বাজারে ছাড়বো, কার মাধ্যমে ছাড়বো, চাহিদা তৈরি হবে কিনা, আমাদের উৎপাদিত পণ্যের বিক্রয়ের বাজারটা বর্ধিত হবে কিনা, তাই তো? মানে মানুষের হাতে টাকা, সাধারণ মানুষের হাতে। তো এটার বিভিন্ন পদ্ধতি আছে। এখন আপনি কি মানে বেশি দামে চাল, উৎপাদিত পণ্য, কৃষকের উৎপাদিত পণ্য কিনবেন কিনা? অতীতে আমরা দেখেছি এটা খুব ভালো কাজ করেছে। কৃষকের হাতে যদি, উৎপাদনশীল জনগোষ্ঠীর হাতে যদি একটু বেশি টাকা দেওয়া যায়, এটা গেল একটা। আরেকটা হচ্ছে সরকার, ছোট্ট হলো সাইজ, সরকারের কিন্তু ব্যয় বাড়ছে তো বাড়ছে। এখন বাড়ানোটা হয়তো দরকার আছে নৈতিকভাবে, 10 বছর তাদের বাড়ছে না। জনাব জাকির আহমেদ খানের মাধ্যমে কমিশন গঠন করা হয়েছিল, আমি ওনার একটা রিভিউ টিমের সদস্য ছিলাম। তো সেই ক্ষেত্রে এখন আমি এটার প্রতিক্রিয়াটা অর্থ মন্ত্রণালয়, আমি যতদূর জানি তারা নিজেরাই চিন্তা করেছে, এই জন্য তারা ফেজ ওয়াইজ করছে। এই বছর 35,000 কোটি টাকার বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে, আমি ফাইনাল যেটা শুনেছিলাম গতকাল পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এইটারও যেমন দরকার আছে, আরেকটা বেশি দরকার যেটা, সেটা হচ্ছে সরকারের সক্ষমতা বৃদ্ধি। এটাকে বিদেশে যেটা করা হয়, আমি শুরুতে যেটা বলেছিলাম, 9,38,000 কোটি টাকার বাজেটের ব্যবস্থাপনার জন্য আমার সরকারের সাইজ কত হবে, কয়টা মন্ত্রণালয় থাকবে, কজন সিনিয়র সচিব থাকা উচিত, কজন সচিব থাকা উচিত, কিংবা ব্লা 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 ব্লা, কিংবা কয়টা অধিদপ্তর থাকবে, পরিদপ্তর থাকবে, তারপর হচ্ছে আমার লিকেজ, ওয়েস্টেজ, করাপশন, এগুলো যদি আমি বন্ধ করতে পারি তাহলে ওখানে তো আমার সেভিংস হবে। আমরা নিজেরা রিভিউ করেছি আমাদের সামাজিক সুরক্ষা বেষ্টনী পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা প্রচুর ফেক নেম পেয়েছি। আমরা দেখেছি ওই নামগুলা কারা দিয়েছে, আলটিমেটলি ট্রেল করে গিয়েছি আমরা ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে। বেশিরভাগ নাম এসছে ওই যে স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মরে গেছে তাদের নাম। শেষ পর্যায়ে চলে এসেছি মামুন ভাই, যদি জানতে চাই যে সেটি হচ্ছে মানে আগামী অর্থ বছরের বাজেটটা সাধারণ মানুষের জন্য চাপের হবে না স্বস্তির হবে, কোনটি মনে করেন আপনি? সরকার চেষ্টা করছে স্বস্তির হতে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ওনারা জয়লাভ করেছেন। এখন আন্তর্জাতিক কিছু পরিস্থিতি যেই কারণে সরকারের হাতে নাই কন্ট্রোলটা। দ্বিতীয় হচ্ছে একটি সরকার যেমনটি ভালো দিক 20 বছর পরে এসছে, সদিচ্ছা আছে। আরেকটি জিনিস হচ্ছে টাকা, 1 টাকা আয় করা যত কঠিন, তার থেকে গুণগত মান বজায় রেখে দুর্নীতির ঊর্ধ্বে থেকে, বিতর্কের ঊর্ধ্বে থেকে 1 টাকা খরচ করা এবং আকাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনারাই বলেছেন, যে বাজেটের অর্থায়ন, বৈদেশিক সূত্র থেকে দেশীয় সূত্র থেকে, যে প্রশ্নটি আপনি ওনাকে করেছেন, যদি বৈদেশিক সূত্র থেকে টাকা না পাই তাহলে দেশীয় সূত্র থেকে যদি টাকা নেই বেশিরভাগ, আমি কি প্রাইভেট সেক্টরকে বঞ্চিত করব কিনা। আর বিদেশি সূত্র থেকে যদি টাকা আনতে হয়, আমাকে একটা রিসেট করতে হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো যেন তৈরি না হয়। ওই যে আরেকটা প্রস্তুতি দরকার, আন্তর্জাতিক পুঁজি যারা ধারণ করে তারা যদি আসতে হয়, আপনার কান্ট্রি রিস্ক রেটিং, তার ক্যাপিটাল অ্যালোকেশন,
রিস্ক ক্যাপিটাল অ্যালোকেশনের তার কস্ট, নিরাপত্তা, পুঁজির নিরাপত্তা, মানে ম্যানেজারিয়াল জনগোষ্ঠীর অ্যাভেলেবিলিটি, মানুষের সক্ষমতা, যাকে আমি নিয়োগ দেব সে পারবে কিনা, সমাজে যে পারভেসিভ দুর্নীতি হচ্ছে এটার বিরুদ্ধে কিভাবে আমি দাঁড়াবো। শুধু সরকার তো না, সামাজিক অবক্ষয়ের কারণে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। মানুষ কাজ করতে চায় না, সার্ভে করার জন্য লোক পাঠায় গ্রামে, গ্রামে না যেয়ে সার্ভে রিপোর্ট জমা দিয়ে দেয়। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আমাকে কিভাবে বিশ্বাস করবে, আমার প্রতিষ্ঠান? মানে আমাদের সকল জায়গায় বিশ্বাসযোগ্যতা এবং কাজের কথা এবং কাজের একটি, আপনার কথা থেকে যেটি, যে কথা এবং কাজের মধ্যে এক ধরনের অমিল, এটি একটি। আমি শেষ করব মাহবুব ভাইকে দিয়ে। মাহবুব ভাই, আপনি বিনিয়োগের কথা বলছিলেন, পুঁজির কথা। আমরা যদি বাজেট থেকে আপনাকে এই প্রশ্নটা জানতে চাই আপনার কাছে, যে আপনি আগামী 6 মাস, আপনি এবং একটি রোডম্যাপের কথাও বলেছেন সরকারের কাছে, আগামী 6 মাস কিংবা 1 বছর পরে আপনি হয়তো যে কথাগুলো বলতে চান না, যেটা এই বাজেট থেকে আপনি পেয়ে যাবেন, আপনাকে বলা কোন সূচকগুলো, কোন উদ্যোগগুলো নিলে সেই জায়গাতে আপনি মনে করেন যে প্রপারলি কাজ করবে? আসলে আমি এগেইন মানে আবারও বলবো, আমাদের রপ্তানি বাড়ান, আমাদের রেমিটেন্স বাড়ান। কারণ রেমিটেন্স তো আসলে এমপ্লয়মেন্টটা অন্য জায়গায় আছে, তো ওটা একটা সমন্বিত একটা পরিকল্পনার মাধ্যমে রেমিটেন্স বাড়াতে হবে। সেটা স্কিল সেট হোক বা যেই কান্ট্রিতে আমাদের লোকের ডিমান্ড আছে সেটা হোক, এবং বা অফিসিয়াল চ্যানেলে আনা হোক। সো রপ্তানি বাড়ানো, রেমিটেন্স বাড়ানো, এনার্জি এনশোর করা, এই তিনটা যদি আমার মনে হয় যে এই তিনটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আগামী 1 বছর পর আর এইগুলো নিয়ে আর কথা বলতে চান না। আমাদের এনার্জি ফিক্স হতে হবে, আমাদের রপ্তানি বাড়তে হবে, আমাদের রেমিটেন্সের ব্যাপারে সমন্বিত একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে আমি মনে করি যে ডোমেস্টিক ডিমান্ডও বাড়বে। এবং আসলে আমাদের জনমানুষ কর দিতে চায় না বা অমুক চায় না তা নয়, জিনিসটাকে সহজীকরণ এবং অল্প একটা কিছুর মধ্যে আমাদের লোকরা আসলে খুব ভালো। তারা আসলে, আমি মনে করি যে একটা সহজীকরণ অবস্থা থাকলে এবং একটা সহ্য ক্ষমতার মধ্যে যদি থাকে, তাহলে এটাই আসলে আমি শুনেছি যে এরকম একটা ফ্ল্যাট রেট অমুক বা করা সবার মানে একদম সিম্পলিফাইড করে হয়ে যাবে সেটা প্রত্যাশা করি না। কিন্তু আমার মনে হয় যে এই কালেকশন এমনিতেও বাড়বে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সব কিছু দিয়েই বাড়তে পারে। কিন্তু এই তিনটা বিষয় আমি বলবো, রপ্তানি মানে বাড়াতে হবে এবং বহুমুখীকরণ করতে হবে। ওখানে আসলে এমপ্লয়মেন্ট, তাদের দক্ষতা হলে এমপ্লয়মেন্টও বাড়বে। আমাদের রেমিটেন্স বাড়াতে হবে, আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ। আমরা আগামীকাল এই সময়ে নিশ্চয়ই জেনে যাব বাজেটে এই দুজন বিশিষ্ট ব্যক্তি, ব্যাংকার এবং অর্থনীতিবিদ যে প্রত্যাশার কথাগুলো বলেছেন সেগুলো কতটা পূর্ণ হচ্ছে বাজেটের মাধ্যমে, সরকারের দৃষ্টিভঙ্গির মাধ্যমে, সেটি আমরা আগামীকালকে জানতে পারবো। তো আমরা আশা করি যে ওনাদের প্রত্যাশাগুলো পূরণ হবে, এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে চাপ কমবে, মানুষ স্বস্তিতে থাকবে। তো আপনাদেরকে যারা দেখেছেন শুনেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথম আলোর সঙ্গে থাকুন, বাজেট সম্পর্কে জানতে চোখ রাখুন প্রথম আলোর ওয়েবসাইটে।